আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব স্থির তড়িৎ চ্যাপ্টারের পরবর্তী টপিকগুলো নিয়ে। আমাদের প্রথম পর্বে আমরা আধান এবং কুলম্বের সূত্র নিয়ে আলোচনা করেছিলাম, কিভাবে এবং কুলম্বের সূত্র থেকে কিভাবে ম্যাথগুলো সলভ করতে হয় সেটা দেখেছিলাম। তো আজকে আমরা আলোচনা করব বেসিক্যালি তড়িৎ ক্ষেত্র, তড়িৎ প্রাবল্য, তড়িৎ বলরেখা এবং তড়িৎ বিভব নিয়ে। তো আমি যদি যাই, প্রথমে আসো তড়িৎ ক্ষেত্র কি জিনিস সেটা একটু আমরা জানতে চাই। সাপোজ আমার কাছে এইখানে একটা চার্জ আছে, আমরা জানি চার্জকে কিউ দিয়ে এক্সপ্রেস করা হয়। তো হতে পারে সেটা প্লাস কিংবা মাইনাস, ধনাত্মক ধর্মী কিংবা ঋণাত্মক ধর্মী। আমার কাছে একটা চার্জ আছে। এখন আমরা তো জানি এই যে যেই চার্জটা, এই চার্জের আশেপাশে যদি অন্য কোনো চার্জ নিয়ে আসি, সাপোজ এই চার্জের এই পাশে আমি আরো একটা কিউ চার্জ নিয়ে আসলাম, তখন এই কিউকে একটা আকর্ষণ কিংবা বিকর্ষণ করবে। যদি দুইটা সমধর্মী হয় তখন তাদের মধ্যে বিকর্ষণ কাজ করবে, এবং দুইটা বিপরীত ধর্মী হলে তাদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করবে, যেটাকে আমরা বলেছিলাম কুলম্ব বল বা বিদ্যুতিক বল। দ্যাট মিনস একটা চার্জের আশেপাশে আরেকটা চার্জ জানলে আকর্ষণ কিংবা বিকর্ষণ করতেছে। আমি বলতে চাই বা আমি জানতে চাই এই আকর্ষণ কিংবা বিকর্ষণটা কতটুকু দূরত্ব পর্যন্ত করবে। মানে আমি যদি চার্জটাকে এখানে রাখি, একটা আকর্ষণ কিংবা বিকর্ষণ করবে, এখানে রাখলেও করবে, এখানে রাখলেও করবে, চারপাশে যে জায়গায় রাখি না কেন একটা আকর্ষণ কিংবা বিকর্ষণ করবে। কতটুকু পর্যন্ত করবে? সেই দূরত্বটা হচ্ছে ইনফিনিটি বা অসীম পর্যন্ত। তার মানে একটা চার্জের আশেপাশে আমি অসীম দূরত্বের মধ্যে অন্য একটা চার্জকে আনলে সেটা আকর্ষণ কিংবা বিকর্ষণ বলে অনুভব করবে। তার মানে এই রেঞ্জটা কিন্তু অনেক বিশাল, অসীম পর্যন্ত বিস্তৃত আকর্ষণ কিংবা বিকর্ষণ বলের পাল্লাটা। তাহলে আমি বলতে পারি এই চার্জের আশেপাশে অসীম পর্যন্ত আরেকটা চার্জকে আনলে সেটা আকর্ষণ কিংবা বিকর্ষণ করতেছে কিংবা প্রভাব দেখাচ্ছে। দ্যাট মিনস যতটুকু জায়গা পর্যন্ত, আমি এখানে বলতেছি জায়গাটা অসীম, যতটুকু জায়গা পর্যন্ত প্রভাব দেখাবে, দ্যাট মিনস আকর্ষণ কিংবা বিকর্ষণ করবে, ততটুকু জায়গা বা বাউন্ডারিকে বলা হয়, যেই আদানটার বাউন্ডারির মধ্যে আমি আনছি সেই আদানটা তড়িৎ ক্ষেত্র। তার মানে সাপোজ আমি ধরে নিচ্ছি অসীমকে যেহেতু আমরা এখানে ডিফাইন করতে পারবো না, তাহলে আমি ধরে নিচ্ছি এতটুকু জায়গার পর এই পাশে যদি আমি চলে যাই আমি অসীমে চলে যাব। তার মানে এতটুকু জায়গা পর্যন্ত আকর্ষণ কিংবা বিকর্ষণ করবে। ঠিক সেম ভাবে এতটুকু জায়গা এ পাশেও হতে পারে, এ পাশেও হতে পারে, কিংবা এ পাশেও হতে পারে। তার মানে এতটুকু জায়গা পর্যন্ত আমি ধরে নিচ্ছি বাউন্ডারিটা, এর বাইরে চলে গেলে অসীমে চলে যাবে। দ্যাট মিনস এই চার্জটা যদি এই বাউন্ডারির বাইরে চলে যায় তখন আকর্ষণ কিংবা বিকর্ষণ করবে না। তাহলে আকর্ষণ কিংবা বিকর্ষণ যতটুকু জায়গা পর্যন্ত করতেছে সেই বাউন্ডারিটা যদি আমি চিন্তা করি, এই যে এরকম একটা বাউন্ডারি আমি পাবো। দ্যাট মিনস এতটুকু জায়গার মধ্যে যদি আমি কিউ চার্জকে রাখি তাহলে সে আকর্ষণ কিংবা বিকর্ষণ বল অনুভব করবে। ওই কারণে এতটুকু জায়গা বা এই বাউন্ডারিটাকে বলা হয় এই কিউ চার্জের তড়িৎ ক্ষেত্র। তাহলে তড়িৎ ক্ষেত্রটা কি? কোনো আধানের চারপাশে যতটুকু জায়গা জুড়ে অন্য কোনো আধানের উপর সেই আধানের প্রভাব থাকে, মানে আকর্ষণ কিংবা বিকর্ষণ বল থাকে, ততটুকু জায়গাকে বলা হয় তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র কতটুকু পর্যন্ত বিস্তৃত? অসীম পর্যন্ত বিস্তৃত। তাহলে আমি তড়িৎ ক্ষেত্রের সংজ্ঞাটা লিখতে চাই। তড়িৎ ক্ষেত্র যদি বুঝতে পারি, তড়িৎ ক্ষেত্রের সংজ্ঞাটা আমাদেরকে একটু লেখা উচিত। আমি বলতে পারি কোনো আধানের চারপাশে যতটুকু অঞ্চলব্যাপী বা যতটুকু জায়গা জুড়ে সেই আধানের প্রভাব থাকে, প্রভাব বলতে আমি এখানে বুঝাচ্ছি আকর্ষণ কিংবা বিকর্ষণ বল থাকা, তাকে সেই আধানের তড়িৎ ক্ষেত্র বলে। সেই আধানের তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড বলে। তাহলে আমরা তড়িৎ ক্ষেত্রের যে ডেফিনেশনটা বা ইলেকট্রিক ফিল্ডের যে ডেফিনেশনটা সেটা আমরা হোপফুলি বুঝতে পারলাম। এইবার তড়িৎ ক্ষেত্রের ডেফিনেশনটা যদি আমরা সবাই বুঝতে পারি, আমাদের পরবর্তী আলোচনার টপিক যেটা সেটা হচ্ছে তড়িৎ প্রাবল্য। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তো আমরা যদি কুলম্বের সূত্র ভালো করে বুঝে থাকি, তড়িৎ বল আমরা ইজিলি বুঝতে পারবো। সাপোজ আমি যদি তড়িৎ প্রাবল্য আমরা ইজিলি বুঝতে পারবো। সাপোজ আমার কাছে একটা কিউ চার্জ আছে, এই একটা কিউ চার্জ আমার কাছে আছে। তো অবশ্যই এই কিউ চার্জের একটা তড়িৎ ক্ষেত্র আছে, আমি যেটা বলেছিলাম যতটুকু জায়গা পর্যন্ত সে প্রভাব রাখবে। তো আমি ধরে নিচ্ছি এর তড়িৎ ক্ষেত্রটা এতটুকু পর্যন্ত বিস্তৃত। তার মানে এর বাইরে যদি চলে যায় আমরা অসীমে চলে যাব,
অসীমে চলে গেলে তখন আর আকর্ষণ কিংবা বিকর্ষণ করবে না, মানে প্রভাব থাকবে না। এই বাউন্ডারির ভিতরে অন্য কোনো চার্জ জানলে একটা প্রভাব থাকবে। এখন এই বাউন্ডারির ভিতরে আমরা যদি একটা কিউ চার্জ রাখি এবং এই দুইটা চার্জের মধ্যে দূরত্ব যদি ডি হয়, আমরা গত দিনের ক্লাস অনুযায়ী জানতে পারছি যে কুলম্বের সূত্র যেটা সেটা হচ্ছে F = K কিউ কিউ Q1 Q2 মানে দুইটা চার্জ, এখানে একটা চার্জ কিউ আর একটা চার্জ স্মল কিউ ডিভাইডেড বাই ডি স্কয়ার। এটা আমরা জানি কুলম্বের সূত্র অনুযায়ী। এটা কুলম্বের সূত্র, যদি আমি কিউ মানের একটা চার্জ রাখি দুইটার মধ্যে আকর্ষণ কিংবা বিকর্ষণ বল। এইবার আমি যদি কিউ না রেখে এই কিউ এর পরিবর্তে এখানে যে কিউটা আমরা দেখতে পাচ্ছি এই কিউটা না রেখে আমি যদি এখানে কিউ এর পরিবর্তে একটা +1 কুলম্ব চার্জটা রাখি, দেখো একটু আগে আমি যেই চার্জটা এখানে রেখেছিলাম সেটা ছিল কিউ, কিন্তু এখন আমি বলতেছি এখানে একটা চার্জ রাখছি যেটার মান আমি বলে দিয়েছি সেটা হচ্ছে +1। তাহলে এই ক্ষেত্রেও যেহেতু বাউন্ডারির ভিতরে আছে +1টা, অবশ্যই কিউ তাকে একটা বিকর্ষণ করবে, কারণ দুইটাই পজিটিভ। এই কিউটা যদি পজিটিভ হয় এই +1 কে কিউ একটা বিকর্ষণ করবে। সেই বিকর্ষণ বলের মানটাকেই বলা হচ্ছে প্রাবল্য। দ্যাট মিন্স প্রাবল্য এক প্রকার বল ছাড়া কিছুই না। বল কখন বলবো আমরা? যে কোনো ধরনের চার্জ রাখলে, দেখো কিউ এর মান যে কোনো কিছু হতে পারে। এখানে আমি কিউ রাখছিলাম, কিউ এর মান হতে পারে 5 কুলম্ব, 10 কুলম্ব, -10 কুলম্ব কিংবা অন্য কিছু। যে কোনো চার্জ রাখলে এই দুইজনের মধ্যে বলটা হচ্ছে তড়িৎ বল বা কুলম্বিক ফোর্স। আর আমি যদি কিউ না রেখে শুধুমাত্র +1 রাখি, প্রাবল্যের জন্য +1ই হতে হবে। +1 মানে একক ধনাত্মক আধান। আমি যদি +1 রাখি তখন যেই বলটা কাজ করবে সেটাই হচ্ছে আমার তড়িৎ প্রাবল্য। তাহলে আমি বলতে পারি কি, যদি আমি +1 না রেখে কিউ রাখতাম সেটাকে বলতাম কুলম্বিক ফোর্স বা বল, কিন্তু +1 রাখলে সেটাকে বলবো প্রাবল্য, তড়িৎ প্রাবল্য। তড়িৎ প্রাবল্যকে তড়িৎ প্রাবল্য, এটাকে তড়িৎ তীব্রতাও বলা যায় কিংবা তড়িৎ সবলতাও বলা যায়। তড়িৎ প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, এটাকে আমরা এক্সপ্রেস করি ই দিয়ে। তাহলে আমি বলতে পারি যদি কিউ রাখতাম, কিউ কুলম্ব রাখলে বল, কিউ কুলম্ব রাখলে বল সমান এফ। যদি কিউ কুলম্ব রাখি সেটাকে বলা হয় বিদ্যুতিক বল এফ। যদি কিউ কুলম্ব না রেখে আমরা যদি +1 রাখি, +1 মানে কি একক ধনাত্মক আধান, একক ধনাত্মক আধান মানে +1, একক ধনাত্মক আধান, একক ধনাত্মক আধান রাখলে বল সেটা হয়ে যাবে F/Q। যেহেতু কিউ রাখলে এফ, তাহলে একক রাখলে F/Q। এই যে F/Q যেটা দেখতেছি এটাকেই বলতেছি আমরা তড়িৎ প্রাবল্য, মানে একক ধনাত্মক আধান রাখতে যেই পরিমাণ, একক ধনাত্মক আধান রাখলে যেই পরিমাণ বল সে অনুভব করে সেটাই হচ্ছে আমার তড়িৎ প্রাবল্য। দ্যাট ইজ তড়িৎ প্রাবল্য ই সমান আমরা যেটা পেলাম সেটা হচ্ছে F/Q। তাহলে ই এর এককটা আমরা এখান থেকে যেটা বলতে পারি, ই এর একক যেটা আমরা এখান থেকে বলতে পারি, যেহেতু বলের একক নিউটন, দেখো বলের যে এককটা সেটা হচ্ছে নিউটন এবং চার্জ কুলম্ব, চার্জের একক হচ্ছে কুলম্ব। তাহলে সিটা যদি উপরে উঠে যায় তাহলে প্রাবল্যের একক হবে নিউটন পার কুলম্ব। অবশ্যই মাথায় রাখতে হবে এটা হচ্ছে প্রাবল্যের একক। এবার দেখো এখান থেকে প্রাবল্যের একটা ফর্মুলা আমরা পেলাম E = F/Q। আর কোনো ফর্মুলা আমরা ডিরাইভ করতে পারি কিনা সেটা একটু দেখতে চাই। তাহলে E যেহেতু F/Q, আবার F = আমরা যেটা জানি কুলম্বের সূত্র অনুযায়ী এইটা K কিউ ডিভাইডেড বাই ডি স্কয়ার ডিভাইডেড বাই কিউ, এদের মধ্যবর্তী দূরত্ব d। তাহলে এখান থেকে স্পষ্টতই দেখা যাচ্ছে কিউ কিউ কাটা যাবে, কিউ কিউ যদি কাটা যায় E = আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে K কিউ ডিভাইডেড বাই ডি স্কয়ার। এটা হচ্ছে প্রাবল্যের আরেকটা ফর্মুলা যেটা আমরা বিভিন্ন কাজে আমাদের ইউজ করব। তাহলে কুলম্বিক ফোর্সের ফর্মুলা বা বিদ্যুতিক বলের ফর্মুলা K কিউ কিউ বাই ডি স্কয়ার। এখানে তুমি চাইলে Q1 Q2 লিখতে পারো, একই জিনিস। F = আমি যদি এটা লিখি K Q1 Q2 দুইটা একই জিনিস মিন করে। দ্যাট মিন্স এখানে Q1 এর পরিবর্তে আমি লিখছি Q এবং Q2 এর পরিবর্তে লিখছি আমি স্মল q। আর এইখানে হয়ে যাবে K কিউ ডিভাইডেড বাই ডি স্কয়ার, মানে একক ধনাত্মক আধানের জন্য বল। তাহলে প্রাবল্যের সংজ্ঞাটা যখন লিখবো আমাদেরকে অবশ্যই একক ধনাত্মক আধান সেই জিনিসটা মেনশন করে দিতে হবে। তাহলে আমি বলতে পারি তড়িৎ ক্ষেত্রের মধ্যে, এই যে এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র, কার তড়িৎ ক্ষেত্র? কিউ এর তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটি একক ধনাত্মক আধান, তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটি একক ধনাত্মক আধান স্থাপন করলে, একটি একক ধনাত্মক আধান স্থাপন করলে সেটি যে বল অনুভব করে,
অনুভব করে তাকে তড়িৎ প্রাবল্য বলে। সিম্পল, তড়িৎ প্রাবল্য এবং বল দুইটাই বল, একটা কিউ কুলম্বের জন্য বল এবং আরেকটা +1 কুলম্বের জন্য বল। এখন দেখো, আমরা সকলেই জানি বল হচ্ছে একটা ভেক্টর রাশি। বল হচ্ছে একটা ভেক্টর রাশি। আমরা যে কুলম্বিক ফোর্স যেটা বের করছি, এই বল, এটা হচ্ছে একটা ভেক্টর রাশি। যেহেতু প্রাবল্য এক প্রকার বল, তাহলে প্রাবল্য হবে ডেফিনেটলি একটা ভেক্টর রাশি। ই মানে প্রাবল্য, এটাও যেহেতু এক প্রকার বল, তাহলে এটাও হবে একটা ভেক্টর রাশি। আমাদেরকে একটু মাথায় রাখতে হবে, যেহেতু ভেক্টর রাশি, অবশ্যই তড়িৎ বল এবং প্রাবল্যের মানের সাথে সাথে একটা দিক থাকবে। আমরা নরমালি মান বের করি এই ফর্মুলাগুলোর সাহায্যে, কিন্তু কখনো আমাদেরকে যদি দিক বের করতে বলা হয়, এক্সট্রা করে এটা দিকটা বের করতে হবে, যেহেতু এটা একটা ভেক্টর রাশি। হোপফুলি আমরা তড়িৎ প্রাবল্য বুঝতে পারছি এবং তড়িৎ ক্ষেত্র সম্পর্কে আমরা একটা আইডিয়া পাইছি। এইবার আমরা যে জিনিসটা দেখার চেষ্টা করবো সেটা হচ্ছে তড়িৎ বলরেখা। অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জিনিস। দেখো, তড়িৎ বলরেখা নিয়ে যদি আমরা একটু কথা বলার চেষ্টা করি, সাপোজ আমার কাছে এখানে একটা চার্জ আছে, কিউ চার্জ। এটা কি ধনাত্মক না ঋণাত্মক, যে কোনো কিছু হইতে পারে। আচ্ছা, ধরে নিলাম এটা আমার ধনাত্মক চার্জ। আমি প্যারালালি এখানে আরেকটা চার্জ দিলাম, সেটা হচ্ছে ঋণাত্মক চার্জ। তাহলে এটা হচ্ছে -কিউ এবং এটা হচ্ছে +কিউ চার্জ। কিউ এর মান যে কোনো কিছু হইতে পারে, একটা ধনাত্মক চার্জ, একটা ঋণাত্মক চার্জ আমি নিলাম। এইবার প্রথমে ধনাত্মকটার ক্ষেত্রে চিন্তা করি। এই ধনাত্মকের অবশ্যই একটা তড়িৎ ক্ষেত্র আছে, আমি আগেই বলেছিলাম। তাহলে এতটুকু হচ্ছে এটা তড়িৎ ক্ষেত্রের বাউন্ডারি। একইভাবে এই যে ঋণাত্মকটা, তারও একটা তড়িৎ ক্ষেত্র আছে, আমি ধরে নিচ্ছি তার তড়িৎ ক্ষেত্রটা এতটুকু জায়গা পর্যন্ত বিস্তৃত, মানে এর বাইরে চলে গেলে সেটা হয়ে যাবে অসীম। এইবার এই ধনাত্মক এবং ঋণাত্মক চার্জের তড়িৎ ক্ষেত্রের ভিতরে আমি যদি একটা +1 চার্জ রাখি, এখানে একটা +1 কুলম্ব চার্জ রাখলাম। একইভাবে এইটার ক্ষেত্রে আমি একটা +1 কুলম্ব চার্জ রাখলাম। যে কোনো পাশে রাখতে পারি, এই পাশেও রাখতে পারি, এই পাশেও রাখতে পারি +1 কুলম্ব, কিংবা এই পাশেও রাখতে পারি +1 কুলম্ব। পুরো জায়গার যে কোনো জায়গায় আমরা রাখতে পারি। এখানে একটা +1 কুলম্ব আমি রাখলাম, এখানে একটা +1 কুলম্ব আমি রাখলাম, এইখানে একটা +1 কুলম্ব আমি রাখলাম, এইখানে একটা +1 কুলম্ব আমি রাখলাম। এইবার দেখো, এই ক্ষেত্রে যে ঘটনাটা ঘটবে, যেহেতু এটা প্লাস এবং এটাও ধনাত্মক, আমরা জানি ধনাত্মক ধনাত্মককে বিকর্ষণ করবে। তার মানে এই +1টাকে, এই +কিউটা এই দিক বরাবর একটা ধাক্কা দিবে। আমি তীর চিহ্ন দিয়ে ধাক্কার দিকটা বুঝাইলাম। তার মানে এই +1টা ধাক্কা খেয়ে এই দিক বরাবর চলে যাবে, এই পথে চলে যাবে। তার মানে তার যাওয়ার পথটা হচ্ছে এই দিকে। একইভাবে এই +1টাও ধাক্কা খেয়ে এই দিকে চলে যাবে, এই +1টাও ধাক্কা খেয়ে এই দিকে চলে যাবে, এই +1টা এই দিকে এবং এই +1টা এই দিকে। এই জায়গায় যে ঘটনাটা ঘটবে, যেহেতু এটা মাইনাস, এটা প্লাস, তাহলে এদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করবে। এইবার কিন্তু কোনো ধাক্কা দিবে না, বরঞ্চ এই -কিউটা এই +1কে এই দিক বরাবর একটা টান দিবে। তার মানে এই +1টা এই পথে যাওয়া শুরু করবে, এই +1কে একটা টান দিবে। একইভাবে যতগুলা চার্জ আমরা দেখতে পাচ্ছি, ততগুলা চার্জকে, যেহেতু এটা মাইনাস, টান দিবে। তার মানে এই পথে চলে যাবে। দ্যাট মিন্স আমরা দেখতেছি কি, +কিউ এবং -কিউ এর তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা একক ধনাত্মক আধান রাখছি, মানে +1 রাখার পরে তারা যেই পথে যায়, তাদের যাওয়ার পথটাকেই বলা হচ্ছে তড়িৎ বলরেখা। তার মানে এই যে যেই তীর চিহ্ন দিয়ে আমি যেই পথটা দেখাইছি, এগুলাই হচ্ছে বেসিক্যালি তড়িৎ বলরেখা। দ্যাট ইজ, তড়িৎ বলরেখা হচ্ছে যেই পথে +1টা যাবে। তাহলে আমি তড়িৎ বলরেখার সংজ্ঞাটা লিখতে পারি কি, কোন আধানের তড়িৎ ক্ষেত্রের মধ্যে, কোন আধানের, সেই আধানটা কি +কিউ হইতে পারে, -কিউ হইতে পারে, কোন আধানের তড়িৎ ক্ষেত্রের মধ্যে, তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটি মুক্ত, মুক্ত মানে এই +1, মুক্ত +1টা আমি স্থাপন করছি, একটি মুক্ত +1 মানে একক ধনাত্মক আধান, একটি মুক্ত একক ধনাত্মক আধান, একটি মুক্ত একক ধনাত্মক আধান স্থাপন করলে সেটি যে পথে পরিভ্রমণ করে, মানে সেটি যেই দিকে যাবে, সেটি যে পথে পরিভ্রমণ করে, তাকে তড়িৎ বলরেখা বলে, তাকে তড়িৎ বলরেখা বলে। এই হচ্ছে আমার তড়িৎ বলরেখার সংখ্যা। তো এখান থেকে আমরা আরো কিছু জিনিস একটু খেয়াল করার চেষ্টা করি। দেখো, এইটা ছিল আমার +কিউ চার্জ এবং এইটা ছিল আমার -কিউ চার্জ। তো +1 তো সব ক্ষেত্রে একই। আমরা দেখতে পাচ্ছি কি, প্লাস চার্জ থেকে তড়িৎ বলরেখাগুলো বহির্মুখী, মানে প্লাস থেকে বলরেখা বের হয়, এবং মাইনাসের ক্ষেত্রে তড়িৎ বলরেখাগুলো মাইনাসের মধ্যে ঢুকতেছে। দেখো,
তার মানে আমরা বলতে পারি তড়িৎ বলরেখা ধনাত্মক চার্জ থেকে বের হয় এবং ঋণাত্মক চার্জে প্রবেশ করে। এবং এটাকে আমি এভাবে স্থাপন করতে পারি, ধরো এখানে একটা পজিটিভ চার্জ আছে, এইখানে একটা নেগেটিভ চার্জ আছে, তাহলে তড়িৎ বলরেখা অবশ্যই পজিটিভ চার্জ থেকে বের হয়ে নেগেটিভ চার্জে প্রবেশ করবে, পজিটিভ চার্জ থেকে বের হবে নেগেটিভ চার্জে প্রবেশ করবে। একইভাবে আমি আরো তড়িৎ বলরেখা দিতে পারি, পজিটিভ চার্জ থেকে বের হয়ে নেগেটিভ চার্জে প্রবেশ করে, পজিটিভ চার্জ থেকে বের হয়ে নেগেটিভ চার্জে প্রবেশ করে। এইভাবে তড়িৎ বলরেখাগুলো আমরা আঁকতে পারি। এবং তড়িৎ বলরেখার যদি আমাদেরকে বলে তড়িৎ বলরেখার মান যত বেশি হবে, আমরা একটু আগে যে প্রাবল্যটা বললাম, প্রাবল্যের মানটা তত বেশি হবে। তার মানে এইখানে এই বেসিক জিনিসগুলা বেসিক্যালি বোঝাচ্ছে আমাদের প্রাবল্যের মানকে নির্দেশ করতেছে ই। যেখানে তড়িৎ বলরেখার সংখ্যা যত বেশি, সেখানে ই মানে তড়িৎ প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্রের মানটা তত বেশি। হোপফুলি তড়িৎ বলরেখা সম্পর্কে আমরা একটা আইডিয়া পেলাম। এইভাবে আমরা তড়িৎ বলরেখাকে ডিফাইন করার চেষ্টা করব এবং তড়িৎ বলরেখা কি হোপফুলি বুঝতে পারছি। এইবার দেখো তড়িৎ বলরেখা কি যদি আমরা বুঝতে পারি, আমাদের নেক্সট টপিকে আমরা মুভ করব। আমাদের নেক্সট যে টপিকটা সেটা হচ্ছে তড়িৎ বিভব। তড়িৎ বিভব, তড়িৎ বিভব, এই তড়িৎ বিভব কি এবং কিভাবে তড়িৎ বিভবকে আমরা সংজ্ঞায়িত করতে পারি সেটা একটু আমরা দেখব। যদি আমরা প্রাবল্য এবং কুলম্বের সূত্র ঠিকঠাক বুঝে থাকি এবং ওই জায়গাগুলোতে আমাদের কোনো প্রবলেম না থাকে, তাহলে তড়িৎ বিভব বুঝাটা আমাদের জন্য অনেকখানি সহজ হবে। তো সাপোজ আমার কাছে আবারও একটা কিউ চার্জ আছে, আমি একটা কিউ চার্জ এখানে নিলাম, হতে পারে সেটা প্লাস কিংবা মাইনাস। তো যে কোনো একটা চার্জ নেওয়ার সাথে সাথে আমি বলেছিলাম সেই চার্জের একটা তড়িৎ ক্ষেত্র আছে, মানে যতটুকু জায়গা পর্যন্ত বা যতটুকু বাউন্ডারি পর্যন্ত অন্য চার্জ আকর্ষণ কিংবা বিকর্ষণ করবে। তো আমি মনে করতেছি এই বাউন্ডারির বাইরে চলে গেলে আমরা অসীমে চলে যাব, দ্যাট মিন্স এই বাউন্ডারির বাইরে চলে গেলে অসীমে চলে যাব, অসীমে যদি চলে যাই তাহলে আর আকর্ষণ বিকর্ষণ করবে না। ওকে, এখন দেখো এই যে অসীম আমরা দেখতে পাচ্ছি, আমরা এখন অসীমে চলে গেছি বাউন্ডারির বাইরে। অসীমে আমার একটা +1 চার্জ রাখা আছে, +1 কুলম্ব। আবার বলি, এই কিউ এর এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র, এই তড়িৎ ক্ষেত্রের বাইরে চলে গেছি মানে অসীমে চলে গেছি, অসীমে একটা চার্জ রাখা আছে +1 কুলম্ব। এবার এই চার্জটাকে আমি চাই এই অসীম থেকে +1 চার্জটাকে এইটা তড়িৎ ক্ষেত্রের ভিতরে ঢুকাইতে। তার মানে অসীম থেকে +1 চার্জকে এই চার্জে তড়িৎ ক্ষেত্রের মধ্যে ঢুকাবো। যদি তড়িৎ ক্ষেত্রের মধ্যে ঢুকাইতে চাই, যেহেতু এইখানে কোনো আকর্ষণ বিকর্ষণ নাই, অবশ্যই আমাকে একটা কাজ করতে হবে, অবশ্যই আমাকে একটা কাজ করতে হবে। সাপোজ প্রথমে আমি +1 চার্জ না নিয়ে যদি আমি কিউ চার্জ নিই, এখানে ধরো একটা কিউ কুলম্ব আছে, এই কিউ কুলম্বকে ঢুকাইতে আমাকে এইখানে যদি ঢুকাইতে হয়, এই কিউ কুলম্বকে এইখান থেকে যদি এইটা তড়িৎ ক্ষেত্রের ভিতরে ঢুকাইতে হয় অসীম থেকে, তাহলে অবশ্যই আমাকে একটা কাজ করতে হবে। সেই কাজের যেই কাজটা সেটাকে আমি মনে করলাম ডব্লিউ। দ্যাট মিন্স কিউ কুলম্ব চার্জকে অসীম থেকে এই কিউ এর তড়িৎ ক্ষেত্রের মধ্যে ঢুকাইতে ডব্লিউ কাজ করতে হবে। তাহলে +1 কুলম্ব চার্জকে এইখান থেকে মানে অসীম থেকে এই কিউ এর তড়িৎ ক্ষেত্রের মধ্যে ঢুকাইতে যেই কাজটা করা লাগবে সেই কাজটাকে বলা হচ্ছে তড়িৎ বিভব। তাহলে তড়িৎ বিভব বেসিক্যালি একটা কাজ। কোন কাজ? অসীম থেকে +1 কুলম্বকে কোন বস্তু তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে যেই পরিমাণ কাজ সম্পন্ন হয় সেটাই হচ্ছে তড়িৎ বিভব। তাহলে আমি তড়িৎ বিভবের সংজ্ঞাটা কি লিখতে পারি? অসীম থেকে একটি একক ধনাত্মক আধান, +1 কে আমরা বলতেছি একক ধনাত্মক আধান, একটি একক ধনাত্মক আধানকে কার তড়িৎ ক্ষেত্রে আনবো? কিউ এর। অন্য কোনো আধানের তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে, অন্য কোনো আধানের তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয়, তাকে তড়িৎ বিভব বলে। ওকে, তড়িৎ বিভব হয় একটা বিন্দুর। তাহলে এটা কোন বিন্দুর তড়িৎ বিভব? আমি যে বিন্দুতে আনবো, সাপোজ +1 কুলম্বকে আমি এই অসীম থেকে এনে এই বিন্দুতে রাখলাম, এই বিন্দুটা কিউ থেকে কত দূরত্বে আছে? ডি দূরত্বে অবস্থান করছে। তাহলে এই বিন্দুতে আনতে যেই কাজ সেটা হচ্ছে এই বিন্দুর বিভব। তার মানে আমরা এই ক্ষেত্রে যে বিভবটা পাবো সেটা হচ্ছে এই বিন্দুটার বিভব। হোপফুলি বুঝতে পারছি। তো দেখো বিভব হচ্ছে বেসিক্যালি এক প্রকার কাজ। আমরা তো জানি সবাই কাজ হচ্ছে স্কেলার রাশি, ডব্লিউ বা কাজ, এটা হচ্ছে স্কেলার রাশি।
যেহেতু কাজ স্কেলার রাশি এবং বিভব এক প্রকার কাজ, তার মানে বিভবকে আমরা প্রকাশ করি ভি দিয়ে, বিভবকে আমরা প্রকাশ করব ভি দিয়ে। এই ভি বা বিভব এটাও হবে ডেফিনেটলি একটা স্কেলার রাশি। তাহলে যখন আমরা বল কিংবা প্রাবল্য বের করব, সেগুলো যেহেতু ভেক্টর রাশি, তার মানের সাথে সাথে একটা দিক থাকবে, কিন্তু বিভব বের করার সময় যেহেতু এটা স্কেলার রাশি, তার কেবলমাত্র একটা মান থাকবে। এবার আমি যদি বিভবের ফর্মুলাটা ডিরাইভ করতে চাই, এখান থেকে আমরা যেটা দেখতে পাই, দেখো খেয়াল করে দেখো, আমি যদি কিউ কুলম চার্জকে ঢুকাইতাম তাহলে আমার কাজ করা লাগতো ডব্লিউ। এবার আমি যদি +1 কুলম চার্জকে ঢুকাইতে চাই, কতটুকু কাজ করা লাগবে সেটা আমি বের করতে চাই। তা আমি লিখি কিউ কুলম চার্জকে আনতে, কিউ কুলম চার্জকে আনতে কৃত কাজ বা কাজ ইকুয়ালস টু ডব্লিউ। কিন্তু বিভবের জন্য আমি আনবো একক ধনাত্মক আধান, মানে +1 কুলম। তাহলে একক ধনাত্মক চার্জকে আনতে কৃত কাজ, সেটা হয়ে যাবে W/Q। এই যে W/Q যেটা আমি দেখতে পাচ্ছি, যেহেতু এটা একক ধনাত্মক চার্জকে আনতে কাজ, আর আমরা জানি একক ধনাত্মক চার্জকে আনতে যেই কাজ সেটাই হচ্ছে বিভব, তার মানে এটাই হচ্ছে বেসিক্যালি আমার বিভব। তাহলে আমরা লিখতে পারি বিভব V ইকুয়ালস টু W/Q। এটাই হচ্ছে আমার বিভব এবং বিভবের ফর্মুলা। এবার এখান থেকে যদি আমরা এককটা দেখতে চাই বিভবের, আমরা ইজিলি এখান থেকে এককটা বের করতে পারবো। বিভবের এককটা কিভাবে বের করতে পারি, দেখো এককটা যদি বের করতে চাই, আমরা তো জানি ডব্লিউ এর একক জুল এবং কিউ মানে চার্জের একক হচ্ছে কুলম। তাহলে আমরা এখান থেকে একক যেটা লিখতে পারবো সেটা হচ্ছে উপরে জুল নিচে কুলম, দ্যাট মিন্স জুল পার কুলম। এটাই হচ্ছে আমার একক। এই যে জুল পার কুলম, এটাকে একসাথে বলা হয় ভোল্ট। জুল পার কুলমকে একসাথে বলা হয় ভোল্ট, ভোল্ট মানে ভি। তাহলে আমাকে যদি কখনো ভি এর একক বলে, আমি চাইলে জুল পার কুলম বলে লিখতে পারবো, অথবা শুধু ভি লিখলে সেটা আমার ভোল্ট বুঝাবে। যে কোনো একটা আমরা চাইলে লিখতে পারি। তো এইখান থেকে আমরা বিভবের আরো একটা ফর্মুলা আমরা মাথায় রাখবো, সেটা প্রাবল্য যখন আমরা বের করছিলাম চার্জের সাথে রিলেটেড একটা ফর্মুলা। সেই ফর্মুলাটা হচ্ছে এইটা, যেটা আমাদের বইতে আমরা পাবো, সেটা হচ্ছে কে কিউ ডিভাইডেড বাই ডি। ডিটা হচ্ছে ডিসটেন্স, যেই বিন্দুতে আনবো সেই পয়েন্টের ডিসটেন্স। এইটাও বিভবের একটা ফর্মুলা, এটাও আমরা একটু মাথায় রাখবো। কেটা হচ্ছে সেই ধ্রুবকটা, সমানুপাতিক ধ্রুবক, যেটা আমরা প্রাবল্য এবং তড়িৎ বলের ফর্মুলায় দেখেছিলাম। এই কেটা, কিউ হচ্ছে সেই চার্জটা যেই চার্জের তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতেছি, এবং ডিটা হচ্ছে যেই পয়েন্টে আনবো সেই পয়েন্টের ডিসটেন্সটা। তো এই ফর্মুলাটা আমরা বিভবের ক্ষেত্রে ইউজ করব। এটা দিয়ে আমরা বিভব নির্ণয় করতে পারবো এবং এটা আমাদেরকে হেল্প করবে। হোপফুলি কিভাবে আমরা বিভব বের করব, কিভাবে আমরা প্রাবল্য বের করব, এবং তড়িৎ ক্ষেত্র কি জিনিস, তড়িৎ বলরেখা কি জিনিস, এই জিনিসগুলো আমরা বুঝতে পারছি। তো এই জিনিসগুলো যদি আমরা বুঝতে পারি, এইবার এই চ্যাপ্টারের নেক্সট যেই টপিকটা আমরা মুভ করব সেটা হচ্ছে ধারক এবং ধারকের শক্তি। এই চ্যাপ্টারের আরো একটা টপিক আমরা পড়তে চাই, এই টপিকটা থেকে অনেকগুলো কোশ্চেন আসে। তো প্রথমেই আমাদেরকে একটু জানা প্রয়োজন ধারক বেসিক্যালি কি জিনিস, তারপর আমরা ধারকের শক্তি নিয়ে আলোচনা করব। তো দেখো, ধারক যদি আমরা জানতে চাই, ধারককে বলা হয় ক্যাপাসিটর। ক্যাপাসিটর আমরা সকলেই ক্যাপাসিটর চিনি। আমরা যদি একদম সহজ ভাষায় বলি, ফ্যানের মধ্যে আমরা ক্যাপাসিটর দেখতে পাই। তো ক্যাপাসিটর কি জিনিস, অনেক ধরনের ক্যাপাসিটর হতে পারে, অনেক ধরনের ধারক হতে পারে। কিছু ধারক গোলাকার বা গোলীয় ধারক, কিছু ধারক হচ্ছে সমান্তরাল পাত ধারক। আচ্ছা, সমান্তরাল পাত ধারক এই জিনিসটার মানে কি? সমান্তরাল পাত ধারকে বেসিক্যালি দুইটা সমান্তরাল পাত থাকে। ধরো এইখানে একটা পাত, এইখানে একটা পাত, এরকম দুইটা সমান্তরাল পাত, এইটা যা এটা একদমই তাই সমান্তরাল ভাবে রাখা আছে, তখন সেটা সমান্তরাল ধারক হিসেবে বিবেচিত হবে। ওকে, এবার দেখো ধারক জিনিসটা কিভাবে তৈরি করা হয়। দেখো, ধারক তৈরি করার জন্য বেসিক্যালি আমি এখানে কি নিলাম, দুইটা সমান্তরাল পাত নিলাম। ওকে, এবং এই পাতগুলা ডেফিনেটলি কিসের তৈরি, ধাতুর তৈরি। ওকে, এবার দেখো এই দুইটা পাতের মাঝখানে একটা খালি জায়গা আমরা দেখতে পাচ্ছি। এই খালি জায়গায় আমাদেরকে কিছু অন্তরক পদার্থ রাখতে হবে। এই খালি জায়গায় আমরা কি রাখবো, অন্তরক পদার্থ। অন্তরক পদার্থ কোনগুলা, অন্তরক পদার্থ রাখবো। অন্তরক পদার্থ কোনগুলো, যেই পদার্থগুলো মধ্য দিয়ে বেসিক্যালি বিদ্যুৎ পরিবাহিত হয় না, বা যেই পদার্থগুলোর মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবহন হয় না, সেগুলোই হচ্ছে অন্তরক পদার্থ। তার মানে এদের মাঝখানে আমি এমন একটা পদার্থ রাখবো যেটার মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবহন হতে পারে না। এরপর দেখো এদের মাঝখানে যে ডিসটেন্সটা দেখতে পাচ্ছি, এই ডিসটেন্সটা বেসিক্যালি আমি এখানে বড় করে আঁকলেও এই ডিসটেন্সটা খুবই ছোট হয়। তার মানে তারা খুবই কাছাকাছি থাকে। দ্যাট মিন্স দুইটা সমান্তরাল ধাতব পাত খুবই কাছাকাছি আছে, এবং তাদের যেই মাঝখানে জায়গাটা সেখানে কিছু অন্তরক পদার্থ আছে। এইবার চিন্তা করো, আমি যদি এই পাতের মাঝখানে দুই প্রান্তে একটা ব্যাটারি সংযোগ করি, দেখো এইখানে কোনো কিন্তু চার্জ নেই, আপাতত কোনো কিউ বা চার্জ নেই। আমি যদি এখানে যদি একটা ব্যাটারি যদি সংযোগ করি, সাপোজ আমি একটা ব্যাটারি এখানে সংযোগ করলাম,
এই যে ব্যাটারি, এটা হচ্ছে ব্যাটারির পজিটিভ প্রান্ত, এটা হচ্ছে ব্যাটারির নেগেটিভ প্রান্ত। আমরা জানি ব্যাটারি কিসের সাপ্লাই দেয়? চার্জের একটা সাপ্লাই দেয়। তার মানে এই ব্যাটারিটা থেকে চার্জ আসবে, পজিটিভ প্রান্তটা থেকে এই পাতে পজিটিভ চার্জ আসবে, এই পাতে পজিটিভ চার্জ আসবে, এবং নেগেটিভ প্রান্তটা থেকে এই পাতে নেগেটিভ চার্জ আসবে। এরপরে যখন পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ আসলো, আমি এই ব্যাটারিটা খুলে নিলাম। দেখো বেসিক্যালি কি হইলো, আমি একটা ব্যাটারির সাহায্যে চার্জ নিলাম এবং ব্যাটারিটা খুলে নিলাম, কিন্তু চার্জগুলো এখানে থেকে গেছে। দ্যাট মিন্স এই দুইটা পাতে আগে কোনো চার্জ ছিল না, এখন এই দুইটা পাত একটা চার্জ ধরে রাখছে বা জমা রাখছে। তো চার্জ ধরে রাখা মানে এক প্রকার শক্তি ধরে রাখা বা শক্তি সঞ্চয় করা। দ্যাট মিন্স আমরা বুঝতে পারতেছি ধারকের মেইন কাজ হচ্ছে চার্জের মাধ্যমে শক্তি সে ধারণ করবে বা শক্তি সঞ্চয় করবে। তাহলে বেসিক্যালি এখানে কি হইলো, দুইটা ধাতব পাত সমান্তরাল, তাদের মাঝখানে অন্তরক পদার্থ, তারা খুবই কাছাকাছি আছে এবং তারা চার্জ ধরে রাখছে মানে শক্তি সঞ্চয় করে রাখছে। এইভাবে শক্তি সঞ্চয় করে রাখার জন্য যেই কৌশল, এই পুরা ব্যবস্থাটাকেই বলা হচ্ছে ধারক। তাহলে দেখো আমি যদি যেই কথাগুলো বললাম সেই কথাগুলো যদি লিখতে পারি, সেটাই হবে ধারকের একটি সংজ্ঞা। তাহলে আমি লিখতে পারি পাশাপাশি স্থাপিত মানে খুবই কাছাকাছি রাখা, পাশাপাশি স্থাপিত, পাশাপাশি স্থাপিত দুটি সমান্তরাল, দুটি সমান্তরাল পাত। আচ্ছা এই পাতগুলো কিসের তৈরি? ডেফিনেটলি ধাতুর তৈরি, সেই জিনিসটাও আমি এখানে অ্যাড করব। দুটি ধাতব সমান্তরাল, পাশাপাশি স্থাপিত দুটি ধাতব সমান্তরাল পাতের পাতের মাঝখানে, মাঝখানে আমি অন্তরক পদার্থ রাখছি, পাতের মাঝখানে মাঝখানে অন্তরক পদার্থ রেখে, অন্তরক পদার্থ রেখে, অন্তরক পদার্থ রেখে আমি কি করতেছি? চার্জ ধরে রাখছি। চার্জ ধরে রাখা মানে শক্তি সঞ্চয় করা। অন্তরক পদার্থ রেখে যান্ত্রিক পদ্ধতিতে, যান্ত্রিক পদ্ধতিতে শক্তি সঞ্চয় করার বা শক্তি ধরে রাখার, শক্তি সঞ্চয় করার করার কৌশলকে, শক্তি সঞ্চয় করার কৌশলকে ধারক বলে, ধারক বলে। এই হচ্ছে ধারকের সংজ্ঞা। আমরা বুঝতে পারছি, দেখো ফিজিক্সে সংজ্ঞাগুলা আমাদের কিন্তু গদবাঁধা মুখস্থ না। আমরা যদি কনসেপ্টটা বুঝতে পারি তাহলে সংজ্ঞাগুলা নিজেরাই আমরা তৈরি করে লিখতে পারবো। এই ধারকের সংজ্ঞাটা অনেকের কাছে অনেক কঠিন মনে হয়, অনেক জটিল মনে হয়, কিন্তু আমরা যদি এই যন্ত্রটা নিয়ে একটু আইডিয়া নিতে পারি বা বুঝতে পারি, সংজ্ঞাটা ইজিলি তুমি এইটা দেখে দেখে লিখতে পারবা বা এটার কথা চিন্তা করে করে লিখতে পারবা। এই হচ্ছে আমাদের ধারক। দেখো এইবার একটা জিনিস চিন্তা করো, এই যে ধারকটা, এই ধারকে কিছু চার্জ আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে পজিটিভ চার্জ আছে, এখানে নেগেটিভ চার্জ আছে, এখানে পজিটিভ চার্জ 4টা, এখানে নেগেটিভ চার্জ 4টা। আমি যদি চার্জ আরো বেশি দিই, মানে ব্যাটারিটা যদি আরো বেশিক্ষণ কানেক্ট করে রাখি, তার মানে এখানে চার্জের পরিমাণটা বেড়ে যাবে, আরো প্লাস মাইনাস আসতে থাকবে। তো চার্জের পরিমাণ যদি বেড়ে যায়, ওই ধারকের শক্তিটা বেড়ে যায়। তার মানে চার্জ যত বেশি, ওই ধারকের শক্তি তত বেশি। তো এই ধারকের শক্তির যেই পাল্লাটা আমরা যেটা সাহায্যে মাপি, একটা ধারকের শক্তি যা, আরেকটা ধারকের শক্তি তার চেয়ে বেশি, আরেকটা ধারকের শক্তি তার চেয়ে কম হইতে পারে। কোন ধারকের শক্তি বেশি, কোন ধারকের শক্তি কম, সেটা যার সাহায্যে মাপি, সেটার জন্য আমরা শক্তি বের করব। তবে শক্তি মাপার বা ধারকের ধারকটা কিরকম সেটা বোঝার জন্য আরেকটা টার্ম আমাদের ইউজ করা হয়, সেটা হচ্ছে ধারকত্ব। এবার আমরা ধারকের ধারকত্বটা নির্ণয় করতে চাই। দেখো আমি আগেই বলেছি ধারক দুই প্রকার হতে পারে, হতে পারে সেটা গোলীয় ধারক, দুই প্রকার ধারক নিয়ে আমরা আলোচনা করি, হতে পারে সেটা গোলীয় ধারক এরকম গোলাকার, অথবা হতে পারে সেটা একটা সমান্তরাল পাত ধারক, এরকম সমান্তরাল পাত, যেটা আমরা একটু আগেই যেটা থেকে আমরা সংজ্ঞাটা ডিরাইভ করেছি। এখন দেখো এই যেই গোলকটা আমরা দেখতে পাচ্ছি, এটা এখনো কিন্তু ধারক হয়নি, কারণ এর মধ্যে কোনো চার্জ নেই। ইনিশিয়ালি এর মধ্যে চার্জের পরিমাণ 0। তো চার্জের পরিমাণ 0, চার্জের পরিমাণ কিউ এর পরিমাণ 0, এটার মানে হচ্ছে তার ভোল্টেজ বা বিভব, আমরা একটু আগে যে বিভবটা দেখলাম, বিভবের পরিমাণটাও 0, কারণ যেখানে কোনো চার্জ নাই সেখানে কোনো বিভব নাই। ওকে, তাহলে ইনিশিয়ালি এখানে কোনো চার্জ নেই আপাতত, এটার চার্জের পরিমাণ 0 এবং বিভবের পরিমাণ 0, দ্যাট মিন্স এটা এখনো ধারক হয়নি। এইবার ধারক মানে কি? সে শক্তি সঞ্চয় করবে চার্জের মাধ্যমে। আমি এতে কিছু পরিমাণ চার্জ দিলাম, যদি কিছু পরিমাণ চার্জ দিই তাহলে সেটা অবশ্যই 0 থাকবে না, অবশ্যই এখানে কিছু পরিমাণ চার্জ আসবে। এবার দেখো আমি এখানে কি পরিমাণ চার্জ দিলাম, ধরে নিচ্ছি আমি এখানে কিউ পরিমাণ চার্জ দিলাম। আচ্ছা একটু আগেই যখন চার্জ ছিল না তখন এটার বিভব ছিল 0, এখন যেহেতু আমি এখানে কিউ পরিমাণ চার্জ দিছি, দ্যাট মিন্স এটার অবশ্যই একটা বিভব আসবে, সেই বিভবটাকে আমি ধরে নিলাম ভি। তার মানে এটার আগে বিভব ছিল 0, এখন বিভব বেড়ে হয়ে গেল ভি। কেন বাড়ছে? চার্জ রাখার কারণে। তাহলে আমি লিখতে পারি বিভব কতটুকু বাড়াইছি আমি? ভি পরিমাণ।
বিভব ভি পরিমাণ বাড়াতে, বিভব ভি পরিমাণ বাড়াতে বাড়াতে চার্জ লাগছে কত কিউ। বিভব ভি পরিমাণ বাড়াতে চার্জ লাগে সমান কিউ কুলম্ব। সুতরাং বিভব একক পরিমাণ মানে 1 একক পরিমাণ বাড়াতে চার্জ লাগে ইকুয়াল টু কিউ বাই ভি। এই যে কিউ বাই ভি যেটা আমি দেখতে পাচ্ছি এটাকেই বলা হচ্ছে ধারকত্ব। কিউ বাই ভি এটাকে বলা হচ্ছে ধারকত্ব। তাহলে ধারকত্ব কি? কোনো একটা ধারকের বিভব 1 একক বাড়াতে যেই পরিমাণ চার্জ লাগে, একক মানে 1 একক মানে প্রতি একক 1 এক করে বাড়াবো, এতে যেই পরিমাণ চার্জ লাগে সেটাই হচ্ছে আমার ধারকত্ব। তো ধারকত্ব মানে হচ্ছে ক্যাপাসিটেন্স, ইংলিশে এটাকে বলা হয় ক্যাপাসিটেন্স। সেখান থেকে ধারকত্বকে আমরা প্রকাশ করি সি দিয়ে। তাহলে আমরা লিখতে পারি সি ইকুয়ালস টু কিউ বাই ভি। এটাই হচ্ছে আমার ধারকত্বের ফর্মুলা। তাহলে ধারকত্ব সমান আমি বুঝতে পারলাম সি ইকুয়ালস টু কিউ বাই ভি, এটা হচ্ছে আমার ধারকত্ব। ওকে, ধারকত্বের এককটা আমরা দেখতে চাই এবং সংজ্ঞাটা লিখতে চাই। দেখো ধারকত্বের সংজ্ঞাটা যদি লিখি, কোন পরিবাহীর বিভব, আমি একটু আগে বললাম বিভব একক পরিমাণ বাড়াইছি, কোন পরিবাহীর বিভব প্রতি একক, কোন পরিবাহীর বিভব প্রতি একক বাড়াতে যে পরিমাণ চার্জের প্রয়োজন, কোন পরিবাহীর বিভব প্রতি একক বাড়াতে যে পরিমাণ চার্জের প্রয়োজন বা আধানের প্রয়োজন, তাকে তার ধারকত্ব বলে। হোপফুলি ধারকত্ব কি, ধারক কি, আমরা সংজ্ঞাটা বুঝতে পারছি। এবার দেখো এটার এককটা যদি একটু লেখার চেষ্টা করি, এখান থেকে আমি ধারকত্বের একক লিখতে পারি। ধারকত্বের একক আমরা এখান থেকে লিখতে পারি। দেখো উপরে হচ্ছে কিউ, কিউ এর একক আমরা জানি কুলম্ব, নিচে হচ্ছে ভি, ভি এর একক আমরা জানি ভোল্ট, তার মানে কুলম্ব পার ভোল্ট। দ্যাট মিন্স এটার একক হচ্ছে কুলম্ব পার ভোল্ট। এই যে কুলম্ব পার ভোল্ট এটাকে একসাথে বলা হয় ফ্যারাড, মানে এফ দিয়ে প্রকাশ করা হয় বিজ্ঞানী ফ্যারাডের নামে, এটা হচ্ছে ফ্যারাড। দ্যাট মিন্স ধারকত্বের একক হচ্ছে ফ্যারাড। আমরা ধারকত্বের লিখার পর মান লিখার পর লাস্টে এফ দিব, এফ দিয়ে বোঝানো হয় ফ্যারাড। ফ্যারাড মানে কুলম্ব পার ভোল্ট। হোপফুলি ধারক কি এবং ধারকত্ব কি আমরা বুঝতে পারছি। এবার দেখো আমরা ধারকত্বে যখন ধারক পড়ছি, এই ধারকে কিছু পরিমাণ শক্তি সঞ্চয় করে রাখবে। কতটুকু শক্তি সঞ্চয় করে রাখবে এটা আমরা একটু ফর্মুলার সাহায্যে দেখার চেষ্টা করি। সাপোজ দেখো আমরা এবার যেটা দেখতেছি সেটা হচ্ছে ধারকের সঞ্চিত শক্তি। ধারকের সঞ্চিত শক্তি ধারকের সঞ্চিত শক্তি পড়ার আগে গোলাকার ধারকের জন্য আমরা দেখি আর কি ফর্মুলা আমরা ইউজ করতে পারি। এটা একটা গোলাকার ধারক ছিল, সাপোজ এখানে চার্জ দিলাম আমি কিউ পরিমাণ এবং এটা বিভব বের হয়েছিল ভি। তাহলে এইটার যে ধারকত্ব সি ইকুয়ালস টু কিউ বাই ভি, আমরা একটু আগেই ফর্মুলাটা দেখলাম সি ইকুয়ালস টু কিউ বাই ভি। ওকে, এবার দেখো বিভব, ভি মান হচ্ছে বিভব। আমরা জানি বিভব এই যে গোলকটা, এই গোলকটার ব্যাসার্ধ যদি আর হয়, সাপোজ এই পয়েন্টের বিভব আমি বের করতে চাই, তাহলে এই পয়েন্টের বিভব কি হবে? বিভবের ফর্মুলা থেকে আমরা জানি বিভবের ফর্মুলা হচ্ছে কে কিউ বাই ডি। কে কিউ বাই ডি, যেখানে কিউ হচ্ছে চার্জ এবং ডি হচ্ছে ডিসটেন্স। তাহলে আমরা এই ক্ষেত্রে লিখতে পারি কে কিউ ডিভাইডেড বাই ডি, ডি মানে ডিসটেন্স। দেখো এটার ক্ষেত্রে ডিসটেন্স মানে হচ্ছে ব্যাসার্ধের সমান মানে আর, তাহলে ওই পাশ থেকে কিউ কিউ কাটা, সি ইকুয়ালস টু আরটা যদি উপরে উঠে যায় আর বাই কে। এটা হচ্ছে গোলকীয় ধারকের জন্য আমরা লিখতে পারি। এবং স্পষ্টতই এখান থেকে যেটা দেখতে পাচ্ছি ধারকত্ব সি সমানুপাতিক আর, তার মানে গোলকীয় ধারকের ক্ষেত্রে ধারকত্ব ডিপেন্ড করে ব্যাসার্ধের উপর এবং মাধ্যমের উপর। তো মাধ্যমটাকে যেহেতু আমরা শূন্য মাধ্যম ধরে নিচ্ছি, তার মানে ধারকত্ব ডিপেন্ড করবে ব্যাসার্ধের উপর। তাহলে যেই গোলকটা যত বড় সেটা তত বেশি চার্জ ধারণ করতে পারবে, সেটার ব্যাসার্ধ তত বেশি, সেটার ধারকত্ব তত বেশি। ওকে, এবার আসো ধারকের সঞ্চিত শক্তি। সঞ্চিত শক্তিকে আমরা চাইলে ডব্লিউ দিয়ে প্রকাশ করতে পারি কিংবা ইউ দিয়ে প্রকাশ করতে পারি। তো সঞ্চিত শক্তিকে যদি আমরা ইউ দিয়ে প্রকাশ করি, ইউ দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে। এক হচ্ছে ধারকত্ব মানে সি, এটার উপর ডিপেন্ড করবে, এবং আলটিমেটলি অনেক কিছুর উপরে ডিপেন্ড করে, তবে মেইনলি ধারকত্বের উপর ডিপেন্ড করবে, এবং ভি মানে ভোল্টেজ এটার উপরও ডিপেন্ড করবে। তো ক্যাপাসিটেন্স সি যত বাড়ে ধারকত্ব তত বাড়ে, মানে ধারকত্ব যত বাড়ে সেই ধারকের শক্তি তত বাড়ে। স্বাভাবিক, ধারকত্ব বাড়া মানে চার্জ বেড়ে যাওয়া, চার্জ বেড়ে যাওয়া মানে শক্তি বেড়ে যাওয়া। তাহলে আমি বলতে পারি এই যে শক্তি ইউ সেটা হচ্ছে ধারকত্বের সমানুপাতিক মানে সি এর সমানুপাতিক। আবার কোন একটা ধারকের ভোল্টেজ যদি বাড়ে তাতেও ইউ এর পরিমাণটা বেড়ে যায়, স্বাভাবিক, ভোল্টেজ যত বেশি বিভব যত বেশি
ধারক সঞ্চিত শক্তির পরিমাণটা তত বেশি। এবং দেখা যায় ভোল্টেজ যদি দ্বিগুণ বাড়ে সঞ্চিত শক্তি 4 গুণ বেড়ে যায়। তার মানে এই ক্ষেত্রে হবে বর্গের সমানুপাতিক, দ্যাট ইজ ইউ ভি এর বর্গের সমানুপাতিক। তো আমাদের এই সূত্রটা সরাসরি আমাদের বইতেই দেওয়া আছে। আমরা যদি এখান থেকে মার্চ করি সঞ্চিত শক্তির যে ফর্মুলাটা পাবো ইউ ইকুয়ালস টু, সেটা হচ্ছে হাফ সি ভি স্কয়ার, যেখানে সিটা হচ্ছে ধারকত্ব এবং বিটা হচ্ছে ভোল্টেজ। এই ফর্মুলাটা আমরা ডিরেক্টলি মনে রাখার চেষ্টা করব। সিটা হচ্ছে আমার যেখানে ধারকত্ব এবং ভি মানে হচ্ছে বিভব বা ভোল্টেজ, এটা হচ্ছে আমাদের ধারকত্বের ফর্মুলা। তো এখান থেকে চাইলে আমাদের আরো কিছু জিনিস নিয়ে আসা যায়, কারণ আমরা তো জানি সি ইকুয়ালস টু কিউ বাই ভি। ওকে, তাহলে আমরা ইউ ইকুয়ালস টু যেটা লিখতে পারি হাফ সি এর পরিবর্তে যদি কিউ বাই ভি লিখি, সি এর পরিবর্তে লিখলাম আমি কিউ বাই ভি ইন্টু ভি স্কোয়ার। তাহলে এখান থেকে ইউ ইকুয়ালস টু হাফ ভি ক্যান্সেল, তাহলে থাকবে কিউ ভি। এইটাও আমাদের একটা ফর্মুলা হতে পারে, ধারকত্ব পড়ার সময় আমরা এটাও ইউজ করতে পারবো, হাফ কিউ ভি। অথবা অথবা আমি যদি এখান থেকে এভাবে লিখতে চাই, দেখো ভি ইকুয়ালস টু কিউ বাই সি লিখা যায়। তাহলে এই জায়গা থেকে ইউ ইকুয়ালস টু হাফ সি থাকলো, ভি এর পরিবর্তে আমি যদি লিখি কিউ বাই সি, তার মানে কিউ বাই সি, ভি এর উপরে স্কয়ার আছে হোল স্কয়ার, এখান থেকে লেখা যায় হাফ ইন্টু সি ইন্টু উপরে কিউ স্কয়ার নিচে সি স্কয়ার। তো দেখো একটা সি চলে যাবে, তাহলে আলটিমেটলি এখান থেকে যেটা থাকবে উপরে থাকবে কিউ স্কয়ার নিচে থাকবে 2c। এটাও ধারকত্বের একটা ফর্মুলা হতে পারে। যখন আমাদের যেই ফর্মুলাটা প্রয়োজন হবে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী ওইটা ইউজ করতে পারবো। এইভাবে আমরা ধারকের সঞ্চিত শক্তি বের করতে পারি এবং ধারকত্ব বের করার জন্য আমরা অলওয়েজ ইউজ করব সি ইকুয়ালস টু কিউ বাই ভি। আশা করি সবাই ধারক কি, ধারকত্ব কি এবং ধারকের সঞ্চিত শক্তি কিভাবে বের করতে হয়, কয় ধরনের ধারক হয়, গোলকীয় ধারক হলে আমরা কি করব, সমান্তরাল পাত ধারক হলে আমরা কিভাবে বের করব, এই জিনিসগুলো বুঝতে পারছি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।